এপিসোডের শুরুতে আমরা দেখি কোরিয়া হান্টার্স অ্যাসোসিয়েশনের সামনে অনেক রিপোর্টার্সরা এসেছে। এরা লি মিং সানকে দেখতে এসেছে, তার আজ র্যাঙ্ক রিভিল হবে। আমরা দেখি সেখানে চই এবং বেইকও এসেছে। তাদেরকে দেখে রিপোর্টার্সরা তাদেরকে জিজ্ঞাসা করে তারা কি লি মিংকে রিক্রুট করতে এসেছে এখানে। বেইক বলে লি মিং আবার কে। বেইক তাদের মানা করে দিয়ে বলে সে অন্য একটা কাজে এসেছে এখানে। আর চই বলে আমি জানি লি মিং অলরেডি ফেইন গিল্ডের সাথে সাইন আপ করেছে, তবে আমি এখানে অন্য একটা কাজে এসেছি। এটা শুনে রিপোর্টার্সরা কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে সেখান থেকে চলে যায়। বেইক চইকে বলে আমি শুনলাম এ র্যাঙ্কের ডানজেন অলমোস্ট এস র্যাঙ্ক হয়ে যাওয়ায় তোমাদের অনেক প্রবলেমে পড়তে হয়েছিল। এটা শুনে চই বলে অতটাও প্রবলেমে পড়িনি, বেশি প্রবলেম তো হোয়াইট টাইগার গিল্ডের হয়েছিল, কারণ তুমি একটা রেড গেটের ভেতরে আনএক্সপিরিয়েন্সড এ র্যাঙ্ক হান্টার্সদের পাঠিয়েছিলে। তারা দুজনই জিনু এর ব্যাপারে বলে যে জিনু আমাদের অনেক হেল্প করেছে, তাই আমি জিনুকে রিক্রুট করব। তাদের দুজনের ভেতর কে জিনুকে রিক্রুট করবে এটা নিয়ে তারা কথা কাটাকাটি করতে থাকে। তখনই সেখানে একজন এসে বেইক আর চইকে বলে তোমরা কি লি মিংকে রিক্রুট করার জন্য নিজেদের ভেতর ঝগড়া করছো। এটা শুনে তারা দুজন রেগে যায় আর ওই লোককে মানা করে দেয়। এরপর আমরা দেখি জিনু সেখানে চলে এসেছে, কারণ আজ তার র্যাঙ্ক রি ইভ্যালুয়েশন হবে। জিনু সেখানে অনেক লোকজন দেখে বলে এখানে এত ভিড় কিসের। এর পরের সিনে আমরা দেখতে পাই জিনহার ক্লাসমেটরা লি মিং এর প্রেস কনফারেন্স দেখছে। আমরা দেখি রিপোর্টার্সরা লি মিং এর ইন্টারভিউ নিচ্ছে। লি মিং তার মিথ্যা স্ক্রিপ্ট অনুযায়ী স্পিচ দেওয়া শুরু করে। সে বলে যেদিন থেকে আমি অ্যাওকেন হয়েছি তখন থেকেই আমি চিন্তা করছিলাম যে আমি কি করব, কিন্তু আমি ডিসাইড করেছি যে আমাকে যেই মিশন দেওয়া হবে তা আমি কমপ্লিট করব। আমি ফিন্ড গিল্ড মাস্টার লিম তাই গিউয়ের আন্ডারে কাজ করব। এটা শুনে রিপোর্টার্সরা লি মিংকে বলে তাহলে কি তুমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে ফুল টাইম হান্টার হয়ে যাচ্ছ। এটা শুনে লি মিং মনে মনে বলে কখনোই না, আমি অনেক আগেই জানতে পেরেছি যে আমার র্যাঙ্ক এ। ফিন্ড গিল্ডের সাথে আমার 2 বছরের কন্ট্রাক্ট করা হয়েছে। এই 2 বছর আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকলে সবাই আমার স্ক্যান্ডালের ব্যাপারে ভুলে যাবে, তারপর আমি আবার ইন্ডাস্ট্রিতে ব্যাক করব। তখনই সেখানে জিনু চলে আসে আর লি মিং এর বডিগার্ড জিনুকে আটকে দিয়ে বলে এখানে প্রেস কনফারেন্স চলছে, তুমি এখন যেতে পারবে না। তখনই সেখানে গোগানহি চলে আসে আর বলে এই ভদ্রলোক আমার স্পেশাল গেস্ট, ওকে যেতে দাও। আমি তোমাদের এই টাইমে কোনো প্রেস কনফারেন্স করতে নিষেধ করেছিলাম না। গোগানহি জিনুকে নিয়ে ভেতরে চলে যায় আর লি মিং রিপোর্টার্সদের বলে তাহলে আমি ভেতরে গিয়ে আমার র্যাঙ্ক চেক করে আসি। কিন্তু লি মিং ভেতরে যাওয়ার আগেই সেখানে জিনচুল চলে আসে আর বলে ভেতরে এখন অন্য একজনের রিঅ্যাসেসমেন্ট চলছে, তাই তোমাকে একটু ওয়েট করতে হবে বাইরে। এটা শুনে লি মিং বলে তুমি জানো আমি কে। আমি জাস্ট একটা ওয়ার্ড বলবো আর তোমার চাকরি চলে যাবে। উত্তরে জিনচুল বলে আমি জানি না তুমি কে, তবে তুমি যদি ভেতরে যাওয়ার ট্রাই করো তাহলে এটা তোমার অনেক বড় ভুল ডিসিশন হবে। আর এটা শুনে লিমিং ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি চই আর বেইক ভেতরে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। গোগানহি জিনুকে বলে এরা জানতে পেরেছে যে আজ তোমার রেজাল্ট বেরোবে, তাই তারা এখানে এসেছে। লাস্ট 2 বছরে নতুন কোনো এস র্যাঙ্ক হান্টার আসেনি এখানে, তাই এরা দুজন তোমার র্যাঙ্ক নিয়ে অনেকটা এক্সাইটেড। এবার জিনুকে একটা রুমের ভেতর নিয়ে আসা হয়। আমরা রুমের ভেতরে জিনু, গোগানহি আর রিঅ্যাসেসমেন্ট অফিসারকে দেখি। অফিসার বলে তোমার র্যাঙ্ক রিঅ্যাসেসমেন্ট করার আগে আমরা তোমার অ্যাবিলিটিস সম্পর্কে জানতে চাই। তুমি কোন টাইপের অ্যাবিলিটিস ইউজ করো সেটা আমাদেরকে দেখাও। এটা শুনে জিনু তার একটা শ্যাডো আর্মিকে সামন করে দেখায়। এটা দেখে অফিসার বলে আচ্ছা তুমি তাহলে একজন মেস টাইপ হান্টার, তুমি কি শুধু সামনিং ম্যাজিক ইউজ করতে পারো। জিনু বলে হ্যাঁ, তবে আরো অন্য টাইপের ম্যাজিকও ইউজ করতে পারি। এবার গোগানহি জিনুকে বলে দেখো আমরা তোমার রিপোর্টস দেখেছি আর জিনচুলের রিপোর্টে আমরা দেখেছি তুমি এর থেকে অনেক বেশি করতে পারো, তো দেখাও দেখি তুমি কি করতে পারো। এটা শুনে জিনু মনে মনে বলে এখন আর কিছু লোকানোর মানেই হয় না, সবাই তো জেনেই গিয়েছে। তাই জিনু সেখানে পুরো একটা শ্যাডো আর্মিকে সামন করে। এদিকে বাইরে থাকা বেইক আর চইও জিনুর ডেঞ্জারাস অরার টের পাচ্ছিল। চই বলে এটা তো অনেক ভয়ানক ম্যাজিক্যাল এনার্জি, আর বেইক বলে মনে হচ্ছে জিনু তো আমার থেকেও অনেক পাওয়ারফুল, তাহলে কি এটাই জিনুর আসল পাওয়ার। এদিকে জিনু বলে আমি এরকম আরো 100-র মতো শ্যাডো সোলজার সামন করতে পারবো। জিনুর শ্যাডো আর্মি দেখে গোগানহি অনেক শকড হয়ে যায়। এরপর জিনু তার অফিসিয়াল এস র্যাঙ্ক হান্টার আইডি পেয়ে যায়। জিনু তার আইডি নিয়ে বের হতেই চই আর বেইক জিনুর সাথে কথা বলার জন্য তাকে আটকানোর চেষ্টা করে আর বলে তুমি কি আমাদের সাথে একটু টাইম দিতে পারবে কথা বলার জন্য। উত্তরে জিনু বলে সরি আমি একটু বিজি আছি। যখনই জিনু সেখান থেকে বের হতে যায় তখনই রিপোর্টার্সরা জিনুকে আটকে দেয় আর তার ছবি তুলতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখি সং জিনহাকে বলছে দেখো তোমার ভাইকে নিউজে দেখাচ্ছে। এদিকে আমরা মাইনিং টিমের সিন দেখতে পাই, তারাও জিনুর র্যাঙ্ক সম্পর্কে জেনে গিয়েছে। এই নিউজটা জুহিও দেখছিল, সে জিনুর র্যাঙ্ক সম্পর্কে জেনে অনেক খুশি হয়ে যায়। চাহেও জিনুর এস র্যাঙ্ক হওয়ার ব্যাপারে জেনে যায়। এদিকে লিমিং তো পুরাই অবাক হয়ে যায়, কারণ তার জন্য আসা সব রিপোর্টার্সরা এখন জিনহুকে নিয়ে বিজি হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা জিনহোর সিন দেখতে পাই। জিনহো তার বাবাকে বলে আমি জিনহুকে আমাদের গিল্ডে জয়েন করানোর জন্য রাজি করাতে পারিনি।
এবার আমরা আগের সিন দেখতে পাই যেখানে জিনমু জিনহোকে বলছে, দেখো আমি আরো পাওয়ারফুল হতে চাই, এখন আমি যদি কোনো অর্গানাইজেশনে জয়েন করি তাহলে আমার প্রোগ্রেস নষ্ট হয়ে যাবে, তাই আমি কোনো গিল্ডে জয়েন করতে পারবো না। জিনহো তার বাবাকে বলে জিনমু চায় আমি যেন তার সাথে জয়েন হই। এটা শুনে জিনহোর বাবা অনেক রেগে যায় আর বলে, তুমি আমার কাছে এসে তোমার বড় ভাইয়ের জায়গা নেওয়ার ট্রাই করেছো, এরপর এখন আবার বলছো তুমি জিনমুর হয়ে কাজ করবে, তোমার কি মনে হয় এমনটা করা ঠিক হবে? জিনহো জিনমুর সাথে কাটানো সব মোমেন্টস এর কথা চিন্তা করে আর বলে, হ্যাঁ আমি মিস্টার জিনহুর সাথে কাজ করতে চাই। এরপর আমরা জিনমুর সিন দেখতে পাই, সেখানে এত বেশি রিপোর্টার্স হয়ে গিয়েছিল যে চোই আর বেইক জিনমুকে হেল্প করার জন্য চলে আসে। বেইক জিনমুকে বলে, তুমি আমাদের সাথে আসো, আমরা তোমাকে সেফলি বাসায় পৌঁছে দিব। উত্তরে জিনমু বলে, না কোনো সমস্যা নেই। এটা বলেই জিনমু চোখের পলকেই সেখান থেকে গায়েব হয়ে রিপোর্টার্সদের পেছনে চলে যায়। যেটা দেখে চোই বলে, কি অসাধারণ ব্যাপার, জিনমু একজন ম্যাজিশিয়ান হওয়ার পাশাপাশি ফিজিক্যালিও অনেক স্ট্রং তাই না? বেইক তো অনেক শকড হয়ে গিয়েছে, সে বলে, এত ফাস্ট, আমি দেখতেই পারলাম না যে জিনমু কিভাবে চোখের পলকে ওখানে চলে গেল। লাস্ট টাইম যখন আমি জিনমুকে দেখেছিলাম তখন তো সে এত পাওয়ারফুল ছিল না, জিনমু তো আগের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এর পরের সিনে আমরা দেখি জিনমু কিছু ইকুইপমেন্ট কেনার জন্য হান্টার্স অকশন শপে এসেছে। জিনমু সেখানে এমন এক টাইপের আর্টিফ্যাক্ট কিনতে এসেছে যেগুলো ফায়ার টাইপ বিস্টের অ্যাটাককে ডিফেন্ড করতে পারে, আর এমন এক টাইপের ইকুইপমেন্ট লাগবে যা ডানজিনের হিট রেজিস্ট্যান্স করতে পারে। তো এই লোক জিনমুকে একটা রোপ দেখায় যেটা সে তার কাপড়ের উপর পরতে পারবে, আর একটা রিং দেখায় যেটা সে সহজেই হাতে পরতে পারবে। জিনমু এগুলোর প্রাইস দেখে বলে, একটু ডিসকাউন্ট পাওয়া যাবে না? তো এই লোক বলে, না প্রাইস তো ফিক্সড, কিন্তু তুমি যদি আমাদের এই প্রোটেক্টিভ গ্লাস ভাঙতে পারো তাহলে আমরা তোমাকে এগুলো ফ্রিতে দিয়ে দিব। আমাদের শপের এই গ্লাসগুলোতে ম্যাজিক ইউজ করা হয়েছে, একজন এ র্যাঙ্কের হান্টারও এই গ্লাসের কিছুই করতে পারবে না। এটা শুনে জিনমু তো এই গ্লাস ভাঙার জন্য রেডি হয়ে যায়, কিন্তু এই লোক জিনমুকে থামিয়ে দেয় আর বলে, আমি তো জাস্ট মজা করছিলাম। তো জিনমু বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু ওয়েপন্স দেখাও। সাইড থেকে অন্য একজন এসে জিনমুকে বলে, আমি ওয়েপন্সের ইনচার্জ, আসো আমি তোমাকে ওয়েপন্স দেখাচ্ছি। এদিকে প্রথম লোকটা খেয়াল করে জিনমু তো গ্লাসে টাচই করেনি, কিন্তু তাও গ্লাসটা ফেটে গিয়েছে। এরপর জিনমু একটা ড্যাগার দেখে যেটার প্রাইস অনেক বেশি ছিল, সে ওই দোকানদারকে তার নিজের ড্যাগারটা দেখায় আর বলে, এটার প্রাইস কত হতে পারে? তো এই লোক জিনমুর ড্যাগারটা দেখে বলে, এটার প্রাইস তো মিনিমাম 100 মিলিয়ন হবেই। এটা শুনে জিনমু অনেক শকড হয়ে যায়, কারণ এই ড্যাগারটা সে 2.8 মিলিয়ন গোল্ড কয়েন দিয়ে কিনেছিল। তাই জিনমু চিন্তা করে সে তার আইটেমগুলো সেল করবে না, কারণ এগুলোর ভ্যালু অনেক বেশি। এরপর আমরা বেইকিয়নহর সিন দেখতে পাই, সে মনে মনে ভাবছে এটা কিভাবে সম্ভব, জিনমু এত পাওয়ারফুল কিভাবে হয়ে গেল? জিনমুর তো সেকেন্ড অ্যাওকেন অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা, তার মানে জিনমু কি এমন একজন হান্টার যার সবসময় রিঅ্যাওকেন হতে থাকে আর পাওয়ার্স বাড়তে থাকে? এরপরের সিনে আমরা দেখি জিনহা জানালা দিয়ে বাইরে দেখে সেখানে আর কোনো রিপোর্টার্স নেই, তাই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন সে ঝামেলা ছাড়া স্কুলে যেতে পারবে। জিনমু জিনহাকে দেখে বলে, কি হয়েছে? জিনহা জিনুর উপরে রাগ করা শুরু করে দেয়, কারণ জিনমুর জন্যই জিনহার এত প্রবলেম ফেস করতে হচ্ছে। জিনমু জিনহাকে বলে কাল সে এক সপ্তাহের জন্য মিশনে যাবে। তখনই তাদের বাসায় জিনহো চলে আসে। জিনমু জিনহোকে শক্ত করে ধরে আর বলে, আমি এর সাথে কাল এক সপ্তাহের জন্য মিশনে যাব। জিনমু জিনহোকে ইশারায় হ্যাঁ বলতে বলে। তো জিনহো বলে, হ্যাঁ আমরা কাল অনেক ইম্পর্টেন্ট একটা কাজে যাব। এর পরের সিনে আমরা দেখি জিনহো আর জিনহা ঘুমিয়ে পড়েছে। জিনমু চলে যাওয়ার আগে জিনহার প্রোটেকশনের জন্য টাস্কের যে বডিগার্ড ছিল তাদের সামন করে। জিনমু বলে, টাস্কের তো 4 জন গার্ড ছিল, কিন্তু এখানে 3 জন কেন? তো গার্ডসদের একজন জিনমুকে মনে করিয়ে দেয় যে জিনমু তাদের একজনকে উপরে পাঠিয়ে দিয়েছিল, তাই তার শ্যাডো এক্সট্রাক্ট হয়নি। তো জিনমু বলে, কোনো ব্যাপার না, তোমরা 3 জনই যথেষ্ট পাওয়ারফুল। জিনমু তাদের একজনকে জিনহার দেখাশোনা করার জন্য বলে, তাই সে সেখানে থেকে যায়। এরপর জিনমু ছাদে চলে যায় আর তার পুরো আর্মিকে সামন করে সম্পূর্ণ সিটি পেট্রোলিং করার জন্য পাঠিয়ে দেয়। জিনমু তার আর্মিদের পেট্রোলিং করতে দেখে বলে, এর মানে কি আমি এখন এই সোসাইটির হেল্প করা শুরু করলাম? এদিকে আমরা দেখি একটা অ্যান্ট মনস্টার উড়ে সিটির দিকে আসছে। এরপর আমরা দেখি পরের দিন সকালে জিনহো জিন্নুকে সেই বিল্ডিং এর সামনে ড্রপ করতে যাচ্ছে যার ভেতরে ডেমন ক্যাসেল আছে। জিনহো জিন্নুকে জিজ্ঞাসা করে, গতকাল আপনি বলেছিলেন যে আপনি এক সপ্তাহের জন্য যাচ্ছেন, কি করবেন আপনি এত সময় ধরে? জিনহো বলে, মনে করো এটা আমার এক ধরনের ট্রেনিং। এটা শুনে জিনহো বলে, আপনি তো অলরেডি এস র্যাঙ্ক হান্টার হয়ে গিয়েছেন, আর কত ট্রেনিং করবেন? উত্তরে জিনহো বলে, হ্যাঁ আমি আরো স্ট্রং হতে চাই। এরপর জিনহো জিন্নুকে ড্রপ করে দেয় সেই বিল্ডিং এর সামনে। এর পরের সিনে আমরা দেখি জিনহো তার ওয়াটার বেসড রিং আর রোব অফ উইন্ড পরে ডেমন ক্যাসেলের ভেতর চলে এসেছে। জিনহো পুরো রেডি হয়ে যায় আর বলে, এখন আমি পুরো ডেমন ক্যাসেল কনকোর করব। তখনই জিনহো একটা কোয়েস্ট পায় যেখানে জিনমুর ডেমন মনার্ককে মেরে তার সোল কালেক্ট করতে হবে, আর এই কোয়েস্ট কমপ্লিশন রিওয়ার্ডও অনেক ভালো ছিল। এটা দেখে জিনহো অনেক খুশি হয়ে যায় আর টেলিপোর্ট করে 76 ফ্লোরে চলে যায়। এদিকে আমরা দেখি জিনহোর মা জিনহোর বাবাকে বলছে, আমি ভাবিনি যে জিনহো এভাবে ঘর ছেড়ে চলে যাবে, আপনার কি এখন একা একা ফিল হচ্ছে? জিনহোর বাবা বলে,
বলে না, সে আমাদের বাচ্চা ছিল, কিন্তু এখন সে বড় হয়েছে, তাই সে চলে গিয়েছে। তখনই হঠাৎ করেই জিনহুয়ার বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে ডেমন ক্যাসেলে আমরা অনেক বড় একটা ডেমন দেখতে পাই। জিনহু টাস্কের হাতে অ্যাভারিসিয়াস গ্লাস দিয়ে ওই ডেমনটাকে মারতে বলে। এই অ্যাভারিসিয়াস গ্লাসের কারণে টাস্কের ম্যাজিক্যাল পাওয়ার অনেক বেশি বুস্ট হয়ে যায়। টাস্ক ওই ডেমনটাকে এত পাওয়ারফুল অ্যাটাক করে যে ডেমনটা পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখে জিনহু বুঝে যায় যে এই এভারিসিয়াস গ্লাসটা অনেক পাওয়ারফুল জিনিস। জিনহু ডিসাইড করে এখন থেকে এটা টাস্কের কাছেই থাকবে। এদিকে আমরা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে ডক্টর জিনহর বাবাকে বলছে যে তার ইন্টারনাল স্লাম্বার হয়েছে। এটা শুনে জিনহর বাবা জিজ্ঞাসা করে যে তার এটা কেন হয়েছে। উত্তরে ডক্টর জানায় যাদের শরীরে ম্যাজিক পাওয়ার রেজিস্ট্যান্স নেই, তারা যদি কোনো ম্যাজিক্যাল পাওয়ারের কাছে বেশি সময় ধরে থাকে তাহলে তাদের এই ডিজিজটা হয়। আপনাদের পরিবারে বা রিলেটিভদের ভেতরে কি কোনো হান্টার আছে? উত্তরে জিনহর বাবা বলে হ্যাঁ, আমার ছেলে একজন হান্টার। জিনহর বাবা মনে মনে ভাবে এমন একটা ম্যাজিক্যাল দুনিয়ার ভেতরে আমার শরীরে ম্যাজিক রেজিস্ট করার মতো কোনো পাওয়ার্স নেই, তার মানে কি আমি এই দুনিয়া থেকে এলিমিনেট হয়ে গেলাম? এর পরের সিনে আমরা দেখি কিছু হান্টার পেট্রোলিং করছে। তারা একটু সামনে যেতেই খেয়াল করে তাদের সামনে একটা অ্যান্ট মনস্টার দাঁড়িয়ে আছে। এটা মূলত জেজু আইল্যান্ডের রেড অ্যান্ট মনস্টার, যারা উড়তে শিখে গিয়েছে। এরপর আমরা আবার ডেমন ক্যাসেলের সিন দেখতে পাই। এখানে জেনমু তার শ্যাডো আর্মিকে 6টা টিমে ভাগ করে আলাদা আলাদা জায়গায় পাঠিয়েছে। জেনমু বলে আমি তাদের পাঠানোর সময় 2টা অর্ডার দিয়েছি। একটা হলো সবগুলো টিম সেপারেটলি অ্যাক্ট করবে আর সব ভিজিবল এনিমিসদের মেরে ফেলবে। আর সেকেন্ড অর্ডার হলো যখন তারা এন্ট্রি পারমিট পেয়ে যাবে তখন আমাকে নোটিফাই করবে। আমার প্রোগ্রেস অনেক স্লো হয়ে গিয়েছে, আমি 2 দিন যাবত 80th ফ্লোরেই বসে আছি, মনে হয় কোনো প্রবলেম হয়েছে। তখনই জেনমু খেয়াল করে যে তার এমপি খুব দ্রুত ড্রেইন হয়ে যাচ্ছে, মানে কেউ তার শ্যাডো আর্মিদের কন্টিনিউয়াসলি মেরে ফেলছে। জেনমু দেখে তার হাই ওয়ার্কের টিম এ অনেক ফাস্ট মারা যাচ্ছে। জেনমু বলে আমি ভাবিনি যে এখানে এত পাওয়ারফুল ডেমন্স আছে যারা আমার হাই ওয়ার্কসদের মারতে পারে। জেনমু এই বিষয়টা ইনভেস্টিগেট করতে চলে যায়। জেনমু জানতে পারে যে টিম এ কে মারার পর ওই ডেমনসরা টিম বি কেও মেরে ফেলেছে। এবার জিনহু বুঝতে পারে যে এই ডেমনরা এমন সোলজারদের টার্গেট করছে যারা তাদের থেকে উইক, মানে ওই ডেমন্সদের ভেতরে ইন্টেলিজেন্স আছে, তার মানে এদের নেক্সট টার্গেট হবে ট্যাঙ্কের টিম। এরপর আমরা দেখি এই ডেমন্সরা ট্যাঙ্কের টিমকে খুব সহজেই মেরে ফেলে, আর জেনমু স্টেলথ মোডে লুকিয়ে লুকিয়ে এগুলো দেখছে। জেনমু বলে হ্যাঁ, এই ডেমনরা ভালোই পাওয়ারফুল। এরপর জেনমু ওই ডেমন্সদের সামনে চলে আসে। জেনুকে দেখে একটা ডেমন জেনুর ওপর অ্যাটাক করতে আসে, কিন্তু জেনু ওই অ্যাটাক ডজ করে ডেমনটাকে একটা লাথি দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেয়। এরপর জেনু তার ড্যাগার দিয়ে 2টা ডেমন নাইটকে মেরে ফেলে। এতে জেনুর অনেকটা লেভেল আপও হয়। এবার জেনু লাস্ট ডেমনের দিকে যেতে যেতে বলে আমি সবসময় ভাবতাম যে ম্যাজিক বিস্টটাও কি ভয় পায়। ওই ডেমনটাকে ভয় পেতে দেখে জেনু বলে হ্যাঁ, আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।